বন্ধুরা, শুভ দুপুর সবাইকে। অ্যাকচুয়ালি শুভ বিকাল। আজকে আমি আমার যাত্রা শুরু করলাম নওগাঁর শিবপুরহাট থেকে। এটি নিয়ামতপুর জেলার উপজেলার অধীনে, নওগাঁ জেলার অধীনে নিয়ামতপুর উপজেলার অধীনে একটা ইউনিয়ন শহর বলা চলে আর কি। তো আমি আপনাদের ছোটোখাটো করে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে আমি কোথা থেকে, মানে আমার কর্মস্থল থেকে বগুড়া যাওয়া, মানে আমার বাসা যেটা বগুড়া, সেটা আসলে কোথায়, এটা আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো আমার সাথে থাকবেন সবাইকে আবার সালাম, আদাব, নমস্কার। তো আজকের দিনটা মোটামুটি ভালোই। সকাল থেকে রোদ ছিল বলতে ভুল হবে, সকালে কিছুক্ষণ রোদ ছিল, তারপরে আবার বৃষ্টি আসছে। তো বৃষ্টির মধ্যে অনেকক্ষণই ছিলাম, অফিসের দিকে ছিলাম। অ্যাকচুয়ালি আমি এই সময় করেই সাধারণত বৃহস্পতিবার করে বের হই। আর এটা হলো আমার সহকর্মী, ইনি আমার সহকর্মী জনাব মেহেদি হাসান। তো ইনি আমার সাথে যায় প্রতি বৃহস্পতিবার করেই। তো এটা হলো আমাদের নিয়ামতপুরের যে হাজিনগর যে ফিডটা পল্লী বিদ্যুতের, এই পল্লী বিদ্যুৎ এখান থেকে সাপ্লাই দেয় আর কি। আর এটা হলো মোটামুটি আমাদের গ্রামের যে পিওর ভিউটা বলা চলে, এই পিওর ভিউটা হলো এখান থেকে আপনারা পাবেন। আমাদের এখানে বিশেষ বৈশিষ্ট্য হলো যে এখানে মানুষ ধান চাষ করে, আমের চাষ করে, লিচু, কাঁঠাল, এই জাতীয় ফসলগুলো এখানে কম পাওয়া যায়, এই জাতীয় ফলগুলো এখানে কম পাওয়া যায়। এখানে আমের আধিপত্যটা বেশি। এই যে দেখতে পাচ্ছেন কতগুলো গরুর পাল, এখানে গরু যাওয়া আসা করে। এগুলো গ্রামের নিত্যদিনের দৃশ্য। রাস্তা পাকা হইলেও মানে এগুলো দিয়েই সাধারণত, এই যে দেখতে পাচ্ছেন ক্ষেত আর ক্ষেত, চারপাশে বিভিন্ন ধানের ক্ষেত, একদম পিওর ভিউ যেটাকে বলে আর কি। এগুলোর জন্য মানুষ গ্রামে তেল খরচ করে আসে, বাট আমি অনেক লাকি যে আমি এই ভিউগুলো কর্মস্থলের উদ্দেশ্যেই পাই। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে আমার যে সামনে আছে, এটা হলো আমাদের শিবপুরহাট মন্দির, হাজিনগর শিবপুরহাট মন্দির। এগুলো দেখতে পাচ্ছেন, এখানে কতগুলো গরু ছাগল। এটাকে হাজিনগর বলে। এই দিক দিয়ে আমরা সাধারণত যাই, এটাই এখানকার প্রধান আর কি জায়গা, এলাকা। এখানে একটা বিখ্যাত জায়গা আছে যেটাকে আমরা তালতলি বলে চিনি। তো এই তালতলিটা কিন্তু আমাদের এইখানেই, এই সামনে কিছু দূরেই, প্রায় 800 মিটার বা 1 কিলোমিটারের ভিতরেই আমরা তালতলি দেখতে পারবো। আজকে তালতলি দেখাবো না, মানে তালতলির রাস্তাটা দেখাবো আর কি। তালতলির ভিডিও অন্য আরেকদিন দিব। আজকে যেহেতু একটু বর্ষণমুখর দিন, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, স্টপেজ না দেওয়াটাই বেটার হবে আমার কাছে যা মনে হয়। আজান দিচ্ছে এইখানে। মানে এই ভিডিও কোনো এডিটিং করা ভিডিও হবে না। এই ভিডিওর যে ক্লিপগুলো আমি ছাড়বো বা পুরো ভিডিওটা যদি আমি ছাড়ি, এগুলো একদম পুরো র ভার্সনে পাবেন। এগুলোর কোনো আপডেট বা কোনো কিছু করা হবে না, কোনো মানে এডিটিং করে ছাড়া হবে না। যেহেতু আমি প্রফেশনাল কোনো ভ্লগার না, প্রফেশনাল লেভেলের কোনো ভ্লগার না, জাস্ট আমি একটা আমার এই দিকের এলাকার একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনারাও আনন্দ পান, আমিও ভবিষ্যতে দেখে আনন্দ পাই, এই আর কি। এই হলো সেই ঐতিহাসিক তালতলি যাওয়ার রাস্তা। এই যে এটা তালতলি যাওয়ার রাস্তা মোটামুটি বলা চলে। এই দিক দিয়ে আমরা তালতলিতে যাই। তালতলির ভ্লগটা আমি আরেকদিন করে আপনাদেরকে দেখাবো। তো এই তো হলো ব্যাপার। এখন যেটা বলতেছিলাম, যে গ্রামের যে একটা ভিউ, গ্রামের যে একটা পরিবেশ, এটা এখানে আপনি সম্পূর্ণরূপে পাবেন। তবে গ্রামের একটা বিশেষ বৈশিষ্ট্য হইল যে গ্রামে আপনার জিনিসপত্রের দামের কোনো কমতি নেই।
কিরকম আমি বলি আপনাকে, যেরকম ধরেন যে আপনি শহরে যেরকম আপনার প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি আছে, কম্পিটিশন আছে, যে আপনি চাইলে একটা জিনিস দামাদামি করে নিতে পারবেন, এই দোকান থেকে না হোক ওই দোকান থেকে। এখানে দোকান যে নেই তা না, দোকান আছে, কিন্তু ধরেন যে প্রোডাক্টের এরকম অ্যাভেলেবিলিটি নাই, যে প্রোডাক্ট যে চাইলেই পাবেন, বিষয়টা এরকম নাই এখানে। আর এখানে মনে করেন যে একটু যেগুলো আমরা সাধারণত নিত্য প্রয়োজনীয় হিসেবে ইউজ করি কিন্তু একটু ভ্যালুয়েবল, ধরেন যে যেরকম থাকে না, ধরেন যে গোসল তো কাপড় কাচার সাবান দিয়েও করা যায়, আবার সুগন্ধি সাবান দিয়েও করা যায়। তো বিষয়টা এরকম হয়ে গেছে আর কি। আমরা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টে কিছু কিছু জিনিস আমরা ব্যবহার করি না, যেরকম একটু দামি, এরকম কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় কি এগুলো অ্যাভেলেবিলিটি কম হওয়ার কারণে এগুলো পাওয়াও যায় কম, দামও একটু বেশি। আর কিছু কিছু সীমিত দোকানেই পাওয়া যায়। আমার একটা বড় ভাই আছে এখানে, তার একটা দোকান আছে, তার দোকানে মোটামুটি সব ধরনের জিনিসই পাওয়া যায়। এই তো হলো বৃত্তান্ত। আর আমরা হাজিনগরের সীমানা পার হইলাম, এখন বর্তমানে আমরা ছাত্রার দিকে যাচ্ছি। এটা হলো ছাত্রা যাওয়ার রাস্তা। তো এইখান থেকে আমাদের গন্তব্য ছাত্রার দিকে শুরু হবে। আমি শিবপুর থেকে মহাদেবপুর যাওয়ার পুরো রাস্তাটাই আপনাদেরকে কভারেজ দিব, কারণ সাধারণত এই রাস্তাটা যেটা পিওর গ্রামের ভিউ বলে, এইটাকে আমি বিশেষ করে এখানে একটা কভার দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা দেখতে পারেন যে একটা গ্রামের ভিউ কিরকম হয় আর কি। এইটা হলো একটা মোটামুটি গ্রামের ভিউ, দেখতে পাচ্ছেন চারপাশে সবুজের ক্ষেত, সবুজ আর সবুজ, কোনো হলুদ নাই, কারণ হলুদ হলে তখন ধান তোলার সময় চলে আসে। ফল সাধারণত পাকলে হলুদ হয়, এটাই আমরা জানি। তবে কিছু কিছু ফল মনে হয় কাঁচা অবস্থায় হলুদ হয়, আবার সেগুলো জানা নেই খুব একটা। তবে আমি যেহেতু গ্রামে থাকি, সাধারণত ধান, আম, তারপরে আরো যেগুলো ফসলি আছে সেগুলো সাধারণত একটু হলুদ হলে তখন পাকে বলেই আমি জানি। তো এই তো হলো অবস্থান। আর দেখতে পাচ্ছেন যে রাস্তার চারপাশে খালি গরু আর গরু। না হলেও আমি এ পর্যন্ত 3বার গরু পাইছি আপনাদের এখান থেকে, মানে আমার এখান থেকে, আমার ইন্ডে। এটা হলো বেলির মোড় বলে এটাকে। এখানে একটা জায়গা যেটাকে বলে আর কি, এইখানে দিয়ে সাধারণত বেশিরভাগ সময় আপনি যদি ব্লগটা ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে ভ্যান, 3 চাকার যে 3 হুইলার অটো, এগুলোর আধিপত্য বেশি। কেন? কারণ এখান দিয়ে 3 হুইলার যানবাহনে বেশি চলাফেরা করে। এখানে 2 হুইলার আর 3 হুইলার বেসিক্যালি। এই খুব দ্রুত গতিতে যানবাহন এখানে চালানো একটা ঝুঁকিপূর্ণ কাজ, কারণ যে কোনো মুহূর্তে সড়ক দুর্ঘটনার শিকার হইতে পারেন। সো আমার গাড়িতে একটু ঝাঁকাঝাঁকি করতেছে, মনে হয় সম্ভবত তেলের ইন্ডিকেশন দিচ্ছে যে তেল ফুরিয়ে গেছে। আমার এখন মনে হয় রিজার্ভে দিতে হবে সম্ভবত, তাই কি বিষয়টা? হ্যাঁ, তাই মনে হয় তেল ডাক দিচ্ছে আমাকে। এখন তাকে খাওয়াতে হবে, এই জন্য আর কি। আমি সাধারণত টাঙ্কি ফুল করেই তেল নেই, নেবার পরে আমার মিটার, যেটা ট্রিপ মিটার বলে, ওইটাকে আমি 0 করে দিই, দিয়ে মাপি যে আমার গাড়ি মোটামুটি কত কিলো গেল। তো এই তো হলো আমার মোটামুটি আর কি হিসাব। তা আমাকে এখন যত দ্রুত সম্ভব এইখান থেকে বের হয়ে, যত দ্রুত সম্ভব আমাকে মহাদেবপুর পৌঁছে আমার গাড়ির তেল নিতে হবে, আদারওয়াইজ আমার গাড়ি যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় থেমে যেতে পারে। আর যেহেতু নওগাঁ শহরের আগ পর্যন্ত কিছুটা অপ্রতুল, পাম্প পাবো না এরকম না, কিন্তু সব জায়গার তেল তো আর একরকম হয় না। দেখা যাচ্ছে যে
হতেই পারে 19, 20, 21, 22, 23 এরকম হতে পারে। এটা একদম সম্পূর্ণ, আমি যেটা আগেও বললাম, যেটা সম্পূর্ণ একটা র ফুটেজে থাকবে। এটাতে কোনো প্রকার কোনো এডিট, কাটছাট, হাত দেওয়া কিচ্ছু করা হবে না। যেহেতু থাকে না কোম্পানিতে অ্যাপ্রেন্টিস হিসেবে জয়েন করে, তখন কি করা হয়, কাজ শেখানো হয়। সেরকম আমি এই কাজগুলো শিখছি, যে কিভাবে এই কাজগুলো আমি সম্পাদন করতে পারবো। এই ভিডিও মানুষ কিভাবে গ্রহণ করছে, এটা এই ভিডিও আপলোড দেওয়ার পরেই বোঝা যাবে। যদি খারাপ মনে হয় তাহলে পড়বে গালি, আর যদি ভালো মনে হয় তাহলে পড়বে তালি। এই তো হলো হিসাব। এখন আজকে বৃহস্পতিবার, আমাদের প্রতিষ্ঠান সরকারি নির্দেশনা অনুযায়ী চলার কারণে রবিবার দিন একটি ছুটি আছে। রবিবার দিন ছুটি থাকবে, তো আমি বেসিক্যালি শনিবার দিন পর্যন্ত আমার বাসায় অবস্থান করব, রবিবার দিন চলে আসব। তো দেখতে পাচ্ছেন সামনে আমার সহকর্মী যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি ওনাকে ওভারটেক করতে পারি, বাট আস্তে ধীরেই যাচ্ছে। কোনো পারাপারি নাই, চাপ নাই যে আমাকে দ্রুত যেতেই হবে, এখনই যেতে হবে, পরে গেলে সমস্যা, এরকম কিছু না। তবে দিন দিন থাকতে যাওয়াই ভালো, কারণ রাতের বেলা এই দিককার রাস্তাগুলো খুব একটা নিরাপদ না। রাতের বেলা যখন আপনি যাবেন, এইদিকে চুরি, ছিনতাই, ডাকাতি হওয়ার একটা ভয় থাকে। তো এই জন্যই আমরা দিনের বেলায় সাধারণত যাই এদিক দিয়ে। আর আমার আরেকটা যেটা কথা এখানে কথা আছে, সেটা হইলো যে এখানকার যে রাস্তাঘাটগুলো আপনি দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলের রাস্তাঘাট। পাকা, একদম সম্পূর্ণ পাকা, একদম যেটাকে বলে যে পিচ ঢালাই করা পথ। আমাদের ফরমার যে সরকার 5ই আগস্টের সময় পতন হয়েছে, আমাদের পূর্ববর্তী সরকার, সেই সরকারের আমলে যিনি মাননীয় খাদ্যমন্ত্রী ছিলেন, জনাব মানে ফরমার খাদ্যমন্ত্রী বলা চলে আর কি, জনাব সাধন চন্দ্র মজুমদার, তার এলাকা হবার দরুন সম্ভবত এই রাস্তাটার এরকম ডেভেলপমেন্ট হয়েছে, ব্যাপক ডেভেলপমেন্ট হয়েছে। তো এই রাস্তাঘাটের সৌন্দর্যটা এই জন্যই এতটা বেশি, কারণ এখানে মনে করেন যে আপনার একটা সুন্দর একটা ভিউ আছে। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে তাল গাছের আধিপত্য বেশি। আপনারা খেয়াল করলে দেখবেন এখানে গাছের সারির পর সারি খেলে তাল গাছ, দুই পাশ দিয়ে খেলে তাল গাছ, মানে এত সুন্দর লাগে। আপনারা চাইলে এখানে এসে একদিন বা এক বেলা ঘুরে যেতেই পারেন, প্রাকৃতিক সান্নিধ্যে থাকবেন, স্নিগ্ধ প্রাকৃতিক একটা পরিবেশ, বেশ ভালো, সুন্দর, খারাপ না। তবে হ্যাঁ, এখানে একটা থাকার মতো কটেজ আছে, এই শিবপুরে নেই, তবে একটা জায়গা আছে সম্ভবত মুর্শিদপুরের ওইদিকে আছে। তো এটা আমি দেখে এসেছি একবার, তবে ওটাও ভ্লগে তুলে ধরবো আস্তে আস্তে। অ্যাকচুয়ালি আমি আপনাকে প্রথম দিনই মানে প্রথমেই বলেছি ভিডিও শুরুতেই যে আমি প্রফেশনাল কোনো ভ্লগার না। আমি যতটুকু মানে ট্রাভেল করি সেটাই আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব, যে আসলে কোথায় কি হচ্ছে, কিভাবে আমি যাই, কোথায় কোথায় আমি যাই, সেই জায়গার বিস্তারিত বিবরণ তুলে ধরার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কিছু কিছু ভ্লগ আছে ইতিহাস তুলে ধরার মতো, তো আমি সাধারণত এগুলো ইতিহাস তুলে ধরতে পারি না, আমার মাথায় আমি একটু কম মানে মনে রাখতে পারি। সো বেসিক্যালি আমার যে স্মরণ শক্তি খুব ভালো, আমি যে এগুলো পরে কপচায় কপচায় বলবো, বা সামনে একটা ক্যামেরা ধরে বই পিছনে হাতে নিয়ে পরে পরে আমি আপনাদেরকে শোনাইলাম ইকো মুট করে দিয়ে, তো ইকো একটা সাউন্ড বের হবে বম 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 করে, তো ওইটা আমার দরকার নেই। আমি অ্যাকচুয়ালি যতটুকু আমার মনে আসে ততটুকুই বলতেছি। এটাতে যদি আপনাদের ভালো লাগে তালি দিবেন, না হলে ওই তো বললাম, ভালো লাগলে তালি, না হলে গালি। এই তো হলো অবস্থা। এই জায়গা সম্ভবত রাস্তা ভালোই ছিল, তারপরেও আবার মনে হয় নতুন করে কার্পেটিং এর কাজ চলতেছে, তো ভালোই হচ্ছে, খারাপ না। ভালো রাস্তার উপর দিয়ে নতুন করে আবার কার্পেটিং হবে, আর খারাপ রাস্তায় যেরকম সেরকমই থেকে যাবে। এই তো হলো অবস্থা। তবে
আমি যেখানে চাকরি করি সেখানকার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে বাপরে বাপ, ভালোই তো খোয়া পাতি ছিটতেছে জোরে গাড়ি চলার কারণে। ওভারটেক কি করবো না ওভারটেক না করাটাই মনে হয় বেটার হবে, যেহেতু রাস্তা এখনো শুকায় নাই ভালোভাবে। তো কিন্তু বাড়ি খাচ্ছি প্রচুর, রাস্তার ইয়েতে বাড়ি খাচ্ছি প্রচুর খোয়াগুলো দিয়ে। তো বেসিক্যালি যেটা বলতেছিলাম যে আমার প্রতিষ্ঠানের এই নীতিটা আমার কাছে খুব ভালো লাগে, কারণ দেখা যাচ্ছে যে প্রণোদনা বলেন, একটা প্রতিষ্ঠানের প্রণোদনা বলেন, আনুতোষিক বলেন, বা ছুটিও কিন্তু একটা ধরনের প্রণোদনার মধ্যেই পড়ে। একটা যখন ছুটি যখন কর্মী পায় তখন তার মনোবল কিন্তু একটু ভালো থাকে, যে কাজ করার উদ্যমতা বাড়ে। যেটা আপনার হলো যে সারাদিন একটা 24 ঘন্টা কাজ করা, মানে 24 ঘন্টা বলতেছি, সপ্তাহে 6 দিনের ভিতরে 7 দিনই যারা কাজ করে, যারা আবার ধরেন যে কোনো সময়সূচি নাই, করেই যাচ্ছে কাজ, কোনো বাউন্ডারি নাই, কোনো কাজের কোনো শেষ নাই, এই ধরনের কর্মীদের সাধারণত মনোবল থাকে না। এরা মানে বাংলাদেশে যে বেকারত্বের যে হার, সেই অনুপাতে এখন মানুষ কিছুটা বাধ্য হয়ে কাজটা করে, বাট আসলে এরকম উচিত বলে আমি মনে করি না। এখন এই যে ছাত্রা পাম্প, এইখানে আমার কলিগ মনে হয় তেল নিবে। তো এইটা হলো আমার ছাত্রার যে গন্তব্যস্থল, এটাকে ছাত্রার মেইন গন্তব্যস্থল বলা হয়। এখান থেকে সাধারণত তেল নেওয়া হয় যারা মহাদেবপুরের দিকে যাদের তেল কম থাকে আর কি। ওকে, তো এই পর্যায়ে আমার কলিগের তেল নেওয়া শেষ। তো এই যে সামনে যে ট্রাকগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোই হলো ছাত্রা বাজারের, আমি ভুল বললাম, এগুলো হইলো ধান নিতে আসছে ট্রাক। আর এটাই হলো মেইন ছাত্রা বাজার, এটাই হলো ছাত্রা বাজারের মেইন বাণিজ্যিক পয়েন্ট। এখানেই সাধারণত ধানের মানে কেনাকাটা হয়, এটা ধানের আড়ত বলা চলে এখানে আর কি। এইখানেই সাধারণত ধান, যত রকমের চাষ আবাদ হয় গ্রামে, এগুলো এখানে বিক্রি করা হয়। এখান থেকে ধান কিনে সাধারণত মিলে চাল করে, বা সরাসরি ধান ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, যেখান থেকে আমার এই ব্লগ দেখতেছেন তারা যে ভাতগুলো খাচ্ছেন সাধারণত এই উত্তরবঙ্গ থেকেই আসে, এবং এগুলো এরকম ছোট ছোট প্রত্যন্ত গ্রাম থেকেই আসে। তো এটাই হলো সেই ছাত্রা, এটাই হলো সেই গ্রাম যেখানে ধান কেনা বেচা হয়। আরো পয়েন্ট আছে, তবে সেগুলো পয়েন্ট বলা চলে একরকম, যেরকম ব্যাংকের এজেন্ট ব্যাংক থাকে না, যে এজেন্ট ব্যাংক, সরাসরি ব্যাংক না, ব্যাংকের সাথে লেনদেন হয়, সেই রকম এটাও। যেগুলো বাহিরের যেগুলো আড়ত আছে যেখানে ধান কেনা বেচা হয়, ওগুলো হলো এজেন্ট, আর এটা হলো মোটামুটি ব্যাংক বলা চলে এখানে আর কি। তো এইটা হলো মোটামুটি মেইন ছাত্রা বাজারের পয়েন্ট। এটাকেই ছাত্রা বাজার বলা হয়। এখানে একটা গোল চত্বর আছে, এখানেই সাধারণত যাওয়া যায়, এদিক দিয়েও যাওয়া যায়। এদিকের কানেক্টিং পয়েন্টটা কোথায় আমি জানি না। এটা হলো আপনার ছাত্রা বাজার, আমরা পার হইলাম, এখন মহাদেবপুর যাওয়ার পয়েন্ট এটা। বাগডোব বাজার যাব প্রথমে, তারপর। তবে এটা একদম অপ্রতুল বাজার বলা চলে না, এখানে কাপড় চোপড়, টুকটাক জিনিসপত্র যেগুলো চলার মতো আর কি, বেসিক যেগুলো, সেগুলো মোটামুটি এখানে পাওয়া যায়। সো এই দিক দিয়ে যাব, বাগডোব বাজার যাওয়ার রাস্তাটা বেশ সুন্দর হবার কারণে এইখানে আপনার একটা ভিডিও তৈরি করে মজা পাওয়া যাচ্ছে, কারণ এখানে মোটামুটি একটা ভালো ভিউ পাওয়া যায়, যে আপনার এই দিক দিয়ে গ্রাম দেখা যায়, আবার রাস্তাটাও সুন্দর। সাধারণত গ্রামের রাস্তা এত সুন্দর হয় না, আমি খুব কমই দেখছি যে গ্রামের রাস্তাঘাট এত সুন্দর হয়, তবে এখানকার রাস্তাঘাট বেশ সুন্দর।
তবে আমার এখানে কিছু খারাপ অভিজ্ঞতা আছে। আমার কর্মস্থলে আমি মোটরসাইকেল নিয়ে মোটামুটি 2বার দুর্ঘটনার শিকার হয়েছি। মেজর কোনো দুর্ঘটনা না, দেখা যাচ্ছে যে এখানে ম্যাক্সিমাম লোকজনই হাঁস, তারপরে ছাগল, এগুলোর সাথে দুর্ঘটনার শিকার হয় আর কি। এই যে একটা ব্রিজ, এটাকে কি ব্রিজ বলে আমি জানি না, তবে এটা বাগডোব যাওয়ার রাস্তায় পড়ে। এটা আমি আরেকবার শুনে আপনাদেরকে জানাবো যে এটাকে কি ব্রিজ বলা হয়। তবে ব্রিজটি অত্যন্ত সুন্দর, ভিউ পয়েন্ট গুলো অত্যন্ত সুন্দর, আশেপাশে যে ভিউ গুলো পাওয়া যায় এগুলো অত্যন্ত সুন্দর এখানকার। এখানে মানুষ সাধারণত ছবি টবি তুলতেও আসে অনেকে। আর আমার কাছে তো পুরো অস্থির লাগতেছে, কারণ মেঘলা মেঘলা একটা দিন, তার উপরে এরকম একটা পরিবেশ, এরকম একটা রাস্তা, বলাই চলে যে জমে যাচ্ছে। তো এইটা হলো মোটামুটি একটা অবস্থা এখানকার রাস্তা। বাতাস প্রচুর হচ্ছে এখানে, আপনি বাতাস পাবেন। গরম নাই, শীত নাই, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, শরৎ, হেমন্ত, শীত পর্যন্ত বাংলাদেশের 6টা ঋতু আছে। এই 6টা ঋতুরই আপনি বাতাসের কাভারেজ এখানে ফুল পাবেন। গ্রামের এটাই একটা ফিচার যে আপনি গ্রামে সবসময় একটা বাতাসের ফিচার পাবেন। এইটা হলো গ্রামের একটা বৈশিষ্ট্য, যে গ্রামে সবসময় বাতাস থাকে। এইটা হলো আরেকটা ব্রিজ কানেক্টিং, নিচ দিয়ে সব ক্ষেত আবাদি চলতেছে। এই জন্য এখানে ব্রিজ করে দেওয়া হয়েছে। সব দিকে হয়তো রাস্তা করা সম্ভব না, আর পানি চলাচলের ক্ষেত্রে অসুবিধা হইতে পারে, এই জন্য এখানে ব্রিজ করে দিয়েছে। এরকম লোকাল পয়েন্টে কিছু কিছু জায়গায় তেল পাওয়া যায়। আপনার যদি একান্তই খুব প্রয়োজন হয় যে তেল আপনার গাড়িতে নেই একদমই, তাহলে আপনাকে বেশি দূর হাঁটতে হবে না, আপনি আশেপাশেই তেল পেয়ে যাবেন, আশা করা যায়। তো এইটা হলো মোটামুটি একটা বলা চলে মহাদেবপুর যাওয়ার রাস্তা, বাগডোব যাওয়ার রাস্তা। প্রথমে বাগডোব পাবো, তারপর মহাদেবপুর পাবো। তো আস্তে ধীরে যাচ্ছি, কোনো পারাপারি বা তাড়াতাড়ি ফিল করছি না যে আমাকে এখনই যেতে হবে। তো আমি আপনাকে আমি আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওটা একদম সম্পূর্ণ র ফুটেজে যাওয়ার কারণে হয়তো বা একটু লং হইতে পারে এবং একটু আনকাট হইতে পারে, সাউন্ড কোয়ালিটির একটু গরমিল হইতে পারে। তবে ওভারঅল সবকিছু মিলে ভিডিওটা আপনাদের কাছে আশা করি ভালো লাগবে। আর আমাকে পরামর্শ দিবেন, যদি কেউ দেখে থাকেন বা যদি কেউ দেখেন এটা আপলোড দেওয়ার পরে, তাহলে সেক্ষেত্রে আমাকে জানাবেন যে আমার কি কি এখানে মানে করণীয় আছে, বা কি কি করলে ভিডিওটি আরো মানে দেখতে সুন্দর লাগবে, দৃশ্যপট আরো ভালো লাগবে দেখতে। এরকম কোনো পরামর্শ থাকলে আমাকে অবশ্যই জানাবেন। ফিডব্যাক আর অলওয়েজ ওয়েলকাম। যেহেতু আমি প্রফেশনাল এখানে কোনো ভ্লগার নই, আমি প্রফেশনাল ভাবে কোনো ভিডিও এখানে তৈরি করি না। সো দেখা যাচ্ছে যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অনেক সাউন্ডের গন্ডগোল থাকতে পারে, অনেক বাতাসের নয়েজ থাকতে পারে। তো আমি যেরকম করে আপনাদের কাছে ভিডিওটি দেখাবো সেরকম করেই বেসিক্যালি আমি তুলবো। বন্ধুরা, এখানে একটা কথা আমার বলার আছে। এই দৃশ্যগুলো দেখলে আমার বরাবরই মনে হয় যে এগুলো আসলে কখনো দেখা, মানে যখন চলে যাব আমি এখান থেকে, মানে আমাদের তো ধরেন যে আমি যেখানে চাকরি করি এটা কিন্তু একটা পরিবর্তনশীল চাকরি, মানে ট্রান্সফার প্রচুর হয়। তো কখন থাকবো না, কোন সময়টায় আর কি আসি, কোন সময়টায় নাই, এটা তো বলা যায় না। তবে সেক্ষেত্রে আমি এই ধরনের আর কখনো কোথাও ভিউ পাবো কিনা আমি জানি না, যে কখনো হবে কিনা এরকম করে দেখা। তবে দু চোখ করে দেখি, যখন যাই, যখন আমি এই এলাকাগুলো দিয়ে হাঁটাহাঁটি করি বা গাড়ি চালাই, তখন আমার কাছে
এই দৃশ্যগুলো খুব মনোরম মনে হয় যে এই দৃশ্যগুলো যদি মানে ক্যামেরা বন্দি করতে পারতাম ভালো হতো। সেই উদ্যোগ থেকে আসলে এটা নেওয়া। এটা বেসিক্যালি আমার এই ভিডিওটি লাইভ মানে যেটাকে বলে কি রেভিনিউ জেনারেট করার জন্য বা লাইক পাওয়ার জন্য বা ফলোয়ার্স বাড়ানোর জন্য এরকম না। আমি এই জন্য এই ভিডিও কোনো এডিট করেও ছাড়বো না, কোনো র ভিডিও মানে পুরো র ভিডিও ছাড়ার কারণে এইটা যে আপনারা দেখবেন। আর একটা মানে সবসময় তো দেখেন যে মানুষ এডিট করে চকচক করে দেয়। অ্যাকচুয়ালি আমি কাঁচা যে পরিবেশটা যেটাতে মানুষ সাধারণত যেভাবে মানুষ ঘোরাফেরা করে আমি সেই রকমই করেই আর কি জিনিসটা তুলে ধরতেছি আপনাদের সামনে। সাধারণত একটা মোটরসাইকেল চালালে একটা যে গায়ে বাতাস লাগার একটা ভাইব, যে একটা আওয়াজ হয়, একটা শব্দ, একটা সাইলেন্স যে থাকে না, এটা সম্পূর্ণটাই আমি আপনাদেরকে মানে একদম বাস্তবিক আকারেই তুলে ধরবো। কোনো এখানে এডিটিং করা চলবে না যে এডিট করে দিব। তবে হ্যাঁ, ভিডিও হয়তো ছোট করার জন্য পজ করে রাখতে পারি, যে কিছু জায়গায় পজ করে ভিডিও ক্লিপ দিলাম না, এইটুকু হতে পারে। তবে ক্যাপকাট, ক্যানভা এগুলো বা লাইট রুম এগুলো দিয়ে যে কেটে কেটে ভিডিও দেওয়া, এগুলো আর মধ্যে কোনো সার্থকতা নাই। একটা বাতাসের একটা আওয়াজ হচ্ছে, একটা শব্দ হাইপ পাচ্ছেন, তার মধ্যে কথা বলতেছি, একটা র ফুটেজ, একটা র ক্লিপ দেখতেছেন, এটা তো একটা অন্যরকম আনন্দ থাকে যেটা সাধারণত রং চং করা ভিডিওতে পাওয়া যায় না। তবে হ্যাঁ, এগুলো ভিডিও আপলোড দেওয়ার পরে এখান থেকে আমি হয়তো বা কেটে রং চং করে কোনো ভয়েস ক্লিপ অ্যাড করে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তবে এই ভিডিওর কোনো র ফুটেজ মানে সরি কোনো এডিটেড ক্লিপ, এডিটেড কোনো ভিডিও দেওয়া হবে না। এইটা সম্পূর্ণটাই র ফুটেজ থাকবে। আচ্ছা, এখন যেটা কথা, যেহেতু আমাদের হাতে কিছুক্ষণ সময় আছে, কথা বলা যেতেই পারে। ভিউ দেখতে দেখতে কিছু কিছু কথা বলা যেতেই পারে। যেরকম ইদানিং আমি ফেসবুকে দেখি, এখন ইদানিং কিছু কিছু জায়গায় ফেসবুকে ভিডিও আপলোড হয়, অনেক ক্রিঞ্জ লেভেলের কন্টেন্ট গুলো আসে। মানুষ নাচানাচি করতেছে একটা গান নিয়ে, 14 জন 15 জন 16 জন, আমার আসছেই থাকে এরকম রিলস আর কি। তো এগুলো দেখতে দেখতে আসলে মনের ভিতরে একটা বিরক্তি চলে আসছে যে এগুলো আসলে কি, এগুলো মানুষ কি নাচানাচি করে কি এতই আনন্দ পায় যে এখানতে আপনাকে করতেই হবে ভিডিও, মানে নাচতেই হবে, নেচে নেচে ইয়ে করতে হবে। মানে কিছু কিছু জায়গায় দেখি যে হাফ প্যান্ট পরে মাথায় ওই ইজিপশিয়ানদের মতো মাথায় গাউন, তারপরে মাথায় কি গাউন পরে, মাথায় মনে হয় গাউন পরে না, মাথায় কি পরে স্কার্ফ টাইপের আর কি, স্কার্ফ পরে, তারপরে নিচে হইলো যে ওই কিছু ওই কি বলবো, আমাদের এলাকার ভাষায় ছ্যাওটা বলে আর কি, ছ্যাওটা টাইপের কিছু জিনিসপত্র পরে ধরেন যে নাচানাচি করতেছে, কালো একটা শর্ট প্যান্ট পরে, হাফ প্যান্ট পরে নাচানাচি করতেছে রেল লাইনের ধারে বা সে জনসম্মুখে বাজারের ভিতরে নাচানাচি করতেছে। এই জিনিসগুলো আসলে কেমন লাগে যে এটা সামান্য কয়েকটা ভিউ পাওয়ার জন্য বা ইয়ে করার জন্য যে এগুলো এগুলো নিজের সম্মান বিকায় এগুলো করা কি ঠিক? আমার তো মনে হয় না ঠিক। আমি তো প্রচন্ড লজ্জা পাই যে এগুলো আসলে কেমন বিষয়টা হলো। হ্যাঁ, তো এইটা একটা বিষয়। আর একটা যেটা বিষয় সেটা হলো যে নাচানাচি সম্পৃক্ত যেটা বিষয় সেটা হইলো যে কি যেন বলতেছিলাম, ভুলে গেছি, সরি। আমার আসলে একটা কল আসছিল, সেই কল ধরার কারণে আমি ভুলে গেছি যে আমি আসলে কি বলতেছিলাম। যাই হোক, ক্রিঞ্জ ভিডিও নিয়ে কিছু একটা বলতেছিলাম, যে ক্রিঞ্জ ভিডিও যেটা আর কি তৈরি করা হয়। তো আমার তো খুব লজ্জা লাগে যে এগুলো আসলে কেমন ধরনের ভিডিও। হাঁস, চীনা হাঁস দেখতে পাচ্ছেন, দেখলেন আর কি। এই দিক দিয়ে মোটামুটি যাওয়ার রাস্তা আর কি। আর এখন যেটা বিষয় হচ্ছে যে এই জায়গাগুলোতে সাধারণত রাস্তা একটু সংকীর্ণ হওয়ার কারণে একটু ভিড় বেশি থাকে, এগুলোতে একটু সাবধানে গাড়ি চালাইতে হয়। আর এগুলো তো বাংলা টেসলা বলা চলে, এই ব্যাটারি চার্জার রিক্সা যেগুলো আর কি, এগুলো সাধারণত
আপনাকেই ধরা খাওয়াই দিবে, আপনি ধরা খাবেন না। আর গ্রামের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে আপনি হাঁস মারেন, মুরগি মারেন, আপনি দুর্ঘটনার শিকার হন, আপনি মরে যান, তাতে কারো কিছু যায় আসে না। কিন্তু যদি একটা হাঁস মুরগি মারেন তাহলে তার জরিমানা আপনাকে দিতে হবে, সেটা আপনি হাত পাই ছেলেন আর যাই করেন। এই রিসেন্ট অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছিলাম। তবে একটা ভালো দিক ছিল যে আমার যার সাথে দুর্ঘটনার শিকার হয়েছে সেই হাঁসটা মরে নাই। মরলেও হয়তো বা ক্ষতিপূরণ দেওয়া লাগতো না, কারণ আমি খুব ভালোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলাম ওই দিন। হেলমেট না থাকার কারণে গাল টালও ছিলে গিয়েছিল। তো এই তো হলো অবস্থা। আর এখন যেটা চলতেছে সেটা হলো যে অ্যাকচুয়ালি চলতেছে বলবো না, এগুলো আসলে গ্রামবাসীরও দোষ না। তারা হাঁস মুরগি কোথায় পালবে? এখন তো খাঁচায় বন্দি করে রাখা সম্ভব না, এগুলো পশু পাখি। তো দেখা যায় যে অনেক সময় ছেড়ে দেওয়াই লাগে, ছেড়ে দিলে রাস্তায় ঘুরবে, রাস্তায় ঘুরলে দুর্ঘটনা অবশ্যম্ভাবী, এটাই তো সাধারণত নিয়ম। এখন আপনাকেই সেক্ষেত্রে দেখে শুনে গাড়ি চালাইতে হবে, কারণ গ্রাম এলাকাতে দুর্ঘটনার দায়ভার সম্পূর্ণই আপনার, কারোই না। আর কারোই এখানে দায়ভার থাকে না। তো এই তো হলো মোটামুটি অবস্থা এখানকার। আমরা প্রায় মহাদেবপুরের কাছাকাছি চলে এসেছি। এখান থেকে আর মনে হয় সম্ভবত 5 থেকে 6 কিলো হবে মহাদেবপুর, আরো কম হইতে পারে। তবে কিলোমিটার সম্পর্কে আমার ধারণা খুব কম, আমি কিলোমিটারের ধারণাটা করতে পারি না। আমি গাড়ির মিটার দেখে আইডিয়া করতে পারি যে কিলোমিটার কত কিলোমিটার হইলো বা কত কিলোমিটার যাচ্ছি, এরকম আর কি। সাধারণত কিলোমিটার আমি ওইরকম করে দেখে চোখের দেখা বলতে পারি না। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি উত্তর দক্ষিণ চিনি না, উত্তর দক্ষিণ ভালো করে বলতে পারি না যে কোন দিকে উত্তর কোন দিকে দক্ষিণ। হ্যাঁ, ছোটবেলায় শিশু শিক্ষায় একটা শিখছিলাম যে যেদিক মুখ করে দাঁড়াবেন মুখটা হইলো পূর্ব, তারপরে পিছনে হইলো পশ্চিম, ডান পাশে উত্তর, বাম পাশে দক্ষিণ, বা হ্যাঁ ডান পাশে দক্ষিণ বাম পাশে উত্তর, এরকম কিছু একটা মনে হয়। যাই হোক, তো এখন মনে করেন যে আমি যদি এই পাশটাতে মুখ করে দাঁড়াই তাহলে এটাই পূর্ব হয়ে গেল, বা এই পাশে মুখ করে দাঁড়ালে এটাই পূর্ব হয়ে গেল, বা সোজা দাঁড়াচ্ছে সোজাই পূর্ব হয়ে গেল। তো আসলে এইরকম করে আসলে আমি দিক নির্ধারণ করতে পারি না যে কোন দিকে পশ্চিম কোন দিকে দক্ষিণ। আমাকে অনেকে বলে যে ভাই আসেন 500 গজ পশ্চিমে আসেন, আমি তখন আর বুঝতে পারি না, তখন আমি বলি ভাই ডান দিকে না বাম দিকে, ডান দিকে না বাম দিকে, ডান দিকে না বাম দিকে, এরকম আর কি বিষয়টা। তো তখন বলে যে ভাই ডান দিকে না বাম দিকে না, পিছন দিকে পশ্চিম, ভাই পিছনে আসেন। তো এরকম কিছু ঘটনা হয়ে যায়, যার জন্য আর কি জায়গা সম্পর্কে আইডিয়া করতে একটু কষ্ট হয়। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যারা বলে তাদের কাছ থেকে জায়গা সম্পর্কে শুনতে গেলে একটু কষ্টই হয় আর কি, যে কোন দিকে আসলে যাইতে বলতেছে। আমরা তখন যে জায়গাটা পার করে আসলাম আমি একটু উল্লেখ করতে ভুলে গেছি, ওইটা আসলে বাগডোব পার হয়ে আসলাম, বাগডোবের মোড়টা কিন্তু আমরা পার হয়ে আসলাম, সেটা উল্লেখ করতে ভুলে গেছি। আর হ্যাঁ, যে ব্রিজটার কথা আপনাদেরকে বলছিলাম ওটা কুঞ্জবন ব্রিজ সম্ভবত, ওটা জি 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 এটা কুঞ্জবন ব্রিজ, ওটাকে কুঞ্জবন ব্রিজ বলে। আর ওটাকে কুঞ্জবন বলে, পুরো এলাকাটাই কুঞ্জবন বলে। যদিও কুঞ্জ কোথায় বন কোথায় আমি জানি না, কিন্তু ওই জায়গাটার নাম কুঞ্জবন। থাকে না কিছু কিছু, আপনি ফেসবুকের বদলতে তো অনেক ওয়ের্ড ওয়ের্ড আপনার ছবি তো দেখেনি, যেই ছবির সাথে আসলে ওই নামের কোনো সংলগ্নতা নাই, ওই স্কুলের নামের কোনো সংলগ্নতা নাই, বাট তারপরেও দেখা যাচ্ছে যে ওই নামগুলো সাধারণত বলা হয়। তো এই জন্যই আসলে ওই এই কুঞ্জ বনের সাথেও কুঞ্জ কোনটার বন কোনটা আমি জানি না, তবে এই নামের আর কি ওই নামটা এখানে দেওয়া হয়েছে এই আর কি। আমি আপনাদেরকে আগেও বলেছি যে এই রাস্তাঘাটগুলো কিন্তু অত্যন্ত সুন্দর একটা রাস্তাঘাট। আর এই ভিডিওটা আমি একটু একটু করে পজ দিয়ে দিয়ে বানাচ্ছি,
এটা মোটামুটি এখান থেকে মহাদেবপুর মোটামুটি 30 কিলো হয়। আমি 30 কিলো রাস্তায় মোটামুটি কাভারেজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, যে দেখানোর একটা চেষ্টা করতেছি যে রাস্তাঘাটগুলো কেমন বা কিরকম রাস্তাঘাট, পরিবেশটা কেমন, ভিউটা কেমন। এরকম হয়তো এত লং ক্লিপ আমি আর দিব না, তবে এইটা একটা মানে দেখানোর চেষ্টা করতেছি। তো এটা আমার প্রথম একটা শ্যুট, সেহেতু আমি চেষ্টা করতেছি যে কিভাবে মানে কতটুকু রাস্তা আমাকে কাভার দিতে হয়, কতটুকু আমি আসলে কিরকম ভিউতে থাকি, কিরকম জায়গায় থাকি, এগুলোর একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তবে আমি কিরকম জায়গায় থাকি বলতে এর পরবর্তীতে আমি কোথায় থাকি সেটাও আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো। তবে অবশ্যই বেডরুম পর্যন্ত যাব না, আমি কোন রুমে থাকি, কোথায় বাথরুম করি, কোথায় ওয়াশরুমে যাই, কোথায় ঘুমাই, এগুলো তো অবশ্যই দেখাবো না। তবে কোথায় থাকি না থাকি এগুলো আমি দেখাতে পারি আপনাদেরকে। এইটা হলো, যেহেতু এটা আমার প্রথম ব্লগ, প্রথম আর কি রেকর্ডিং, প্রথম একটা শুট, এটা শুধুমাত্র যে লাইক কমেন্ট পাওয়ার জন্য যে করতেছি তা না। এটা সাধারণত দেখা যায় কি যে আমি যদি রেখে দেই, এটা পরবর্তীতে আমার যদি আমি এই চাকরি নাও করি, তখন আমি সবাইকে দেখাইতে পারবো বা আমি নিজের কাছেও রেখে দিতে পারবো, দেখতে পারবো, মাঝে মাঝে স্মৃতিচারণ করবো যে হ্যাঁ একটা জায়গায় ছিলাম, সেখান থেকে আমি একটা ভিডিও শুট করছি, এই যে সেই ভিডিওটা। তখন আমি দেখবো আর হয়তোবা স্মৃতিচারণ করবো যে আহা কত মধুর সময় না ছিল। তো এই হলো মোটামুটি বিষয় আর কি। আর এখানে একটা বলার বিষয় আছে, সেটা হলো যে মানুষের জীবন তো ধরেন যে ক্ষণস্থায়ী, মানুষ তো বেশি দিন বাঁচে না। এখন দেখা যায় যে অনেক সময় মানুষের জীবনে অনেকে অনেক রকম ভুল করে ফেলে। তো আমাদের সর্বদাই উচিত আমাদের নিজ নিজ ধর্ম থেকে আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করা, তার আনুগত্য প্রার্থনা করা, তার কাছে ক্ষমা চাওয়া সবসময়, আর সর্বপারতপক্ষে ভুল কাজ না করা। এটা হলো আমাদের জীবনের মূল মোটো হওয়া উচিত। জানি এগুলো শুনতে আপনাদের কাছে জ্ঞানগর্ভ মনে হচ্ছে, বাট এটাই আর কি জীবনের মূল লক্ষ্য হওয়া উচিত বলে আমি মনে করি আর কি। এই রাস্তার মেবি কাজ হয়েছে আর কি। এই রাস্তাটা যতদূর দেখতেছি যে একটু কাজ করা রাস্তা। দিন যত যাবে আধুনিকায়ন তত বাড়বে, এটাই হলো সব প্রকৃতির নিয়ম। এরকম করেই সাধারণত প্রকৃতি গড়ে উঠছে এবং এইভাবেই আজীবন চলতে থাকবে। কারোর জন্য দুনিয়া থেকে থাকে না, আপনার আমার জন্য থেকে থাকবে না। কিন্তু জীবনে যতটুকু অর্জন করতে পারবে নিজের জন্য অর্জন করে নেন বা নিন। কারণ পৃথিবীতে একমাত্র আপনার বাবা মা ছাড়া, বাবা মার পরবর্তীতে আপনার শুভাকাঙ্ক্ষী কেউ থাকে না। থাকে হয়তো বা দু একজনের দুই এক রকম থাকে, বাট সবার ক্ষেত্রে থাকে না। এখন এটাই হলো বড় পয়েন্ট এখানে, যে জীবনের চলার পথে আমরা অনেক সঙ্গী সাথী পাই, কিন্তু বাবা মার উপর আপন কেউ নেই যে আপনার পাশে থাকবেন। তো এই জন্যই জীবনে যতটুকু থাকবে নিজেকে নিজেই সময় দিবেন, নিজে নিজেই এনজয় করবেন। কিভাবে জীবনটাকে আরো উপভোগ্য করা যায় সেটা আপনারা সবসময় মাথায় রাখবেন, যে কিভাবে নিজেকে আরো গুছানো যায়, নিজে গুছিয়ে চলা যায়। কারণ এই জীবনটা আপনার উপভোগ করতে হবে, এটা আপনাকে কেউ উপভোগ করাই দিবে না। হ্যাঁ, সবাই আপনাকে পিছনে টানবে যে হ্যাঁ অমুক তুমি কি করছো, হ্যাঁ অমুক তুমি কি করছো, এগুলো করে কিছু হবে না বা এরকম করো না, উপদেশ দেওয়ার বহুত লোকই থাকবে। তবে পাগলামিটা জরুরি। নিজের যে একটা ইনস্টিংক্ট, এই ইনস্টিংক্টটাকে প্রাধান্য দেওয়া জরুরি। কারণ আপনি বেশি দিনের জন্য পৃথিবীতে আসেন না, জীবনটাকে উপভোগ করা অবশ্যই জরুরি। অনেকেই হ্যাঁ, তবে পাগলামি করা যাবে না। আপনি যে ইনস্টিংক্টকে প্রাধান্য দিবেন জন্য আপনি পাগলামি করবেন, বিষয়টা এরকম না যে পাগলামি করলে এই জীবনের ইনস্টিংক্ট পাওয়া যায়, এরকম না। মানে ইনস্টিংক্ট আপনার প্রকাশ পাবে এরকম না। তবে হ্যাঁ, নিজের যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য, এটাকে হাইড করার চেষ্টা করাটা
একটা বোকামি। কারণ নিজেকে হাইড করে তো কোনো লাভ নাই। আপনি যা, আপনাকে তো পরিবর্তন করা যাবে না। হ্যাঁ, আপনি নিজেকে গোপন রাখতে পারবেন কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য, তবে এটা সারা জীবনের জন্য, চিরজীবনের জন্য স্থায়ী হবে না। এটাই হলো কথা। তো বন্ধুরা, আমরা মহাদেবপুরের রাস্তায় মোটামুটি চলে আসছি। এইটাকে বেসিক্যালি মহাদেবপুর বলে। তো এই দিক দিয়েই মহাদেবপুর যাওয়া লাগে, আর পিছনের যে রাস্তাটা ছেড়ে আসছে ওইটাও মহাদেবপুরই কানেক্ট করে। সামনে একটা আয়রন ব্রিজ পাবো এখানে যাওয়ার পথে। তো এটা আত্রাই নদীর উপর দিয়ে বেইলি ব্রিজ যেটাকে বলে আর কি, মহাদেবপুরের রাস্তা এটা। ওই পাশেও একটা ব্রিজ আছে, ওই পাশ দিয়েও যাওয়া যায়। তবে ওই পাশ দিয়ে গেলে, আমরা পিছনে যে রাস্তাটা ছেড়ে আসছি ওই রাস্তা দিয়ে যে গেলে আমরা ওই রাস্তাটা পেতাম। তবে যেহেতু এখন ওইখানে যাব না, সেহেতু আমরা এই বেইলি ব্রিজে যাচ্ছি। এটা একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ। এটার রিসেন্টলি কিছু মেরামতের কাজ হয়েছে, দেখতে পাচ্ছেন যে একটু মেরামত চলছে। তবে মেরামত করার পরে এখন ঠিক আছে। এই বেইলি ব্রিজগুলো সাধারণত ব্রিটিশ আমলের ব্রিজ। ব্রিটিশরা, যারা ইংরেজরা ছিল, তারা করে রেখে গিয়েছে। সেই ব্রিজগুলো এখনো দিনের পর দিন চলছে। আর আমাদের বর্তমানে যে ব্রিজগুলো আছে এগুলো তৈরি করার আগেই কিছু কিছু জায়গায় ভেঙে পড়ে। এই তো হলো আমাদের নির্মম বাস্তবতা আমাদের এলাকার। আমি যে মহাদেবপুর আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম এটা হলো আসল মহাদেবপুর। এইটাই হলো মহাদেবপুর 3 রাস্তার মোড়। এটাকে সাধারণত বকের মোড় বলা হয়। বকটা কোথায় সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। যে এটা হলো একটা মোড়, এই যে আপনি সামনে দেখতে পাচ্ছেন এটা হলো বকের মোড়। এই যে বক দাঁড়ায় আছে, এটা হলো বকের মোড়। এই বকের মধ্যে আমরা বাম দিয়ে যাব, গিয়ে দেখি আমার কলিগকে একটু সিগন্যাল দেওয়া যায় কিনা। আমরা একটা তেল নিব, আমরা এই মহাদেবপুরের এখান থেকে তেল নিব। সো তেল নিব, তেল। হ্যাঁ, তো ওনাকে বলা হয়ে গেল। এটা বগুড়ার, খাঁটি বগুড়ার ভাষায় বললাম যে তেল নিব। তো এই দিক দিয়েও যাওয়া যায়, ওই দিক দিয়েও যাওয়া যায়। বকের যে সামনের দিকে যে মোড়টা, ওই মোড় দিয়েও যাওয়া যায়, এই বকের মোড়ের বাম দিয়েও যাওয়া যায়। তবে এই রাস্তাটাই সুন্দর সাধারণত। এই দিক দিয়ে গেলেই মোটামুটি ভালো লাগে। তবে যেহেতু তেল নিব, সেহেতু ওই দিক দিয়ে যাওয়াটাই মনে হয় বেটার ছিল, ওই দিকেই পাওয়া যেত। এখানে তেলের দামটাও একটু কম। খোলা বিক্রি হয় এখানে, কিন্তু কোনো পাম্প নাই। পাম্পে যে নিব বিষয়টা এরকম না, এখানে কোনো খোলা পাম্প নাই। এখানে তেল বিক্রি হয় খোলাভাবেই। তবে এখানেই বিক্রি হবে, এখান থেকে তেল নিব বেসিক্যালি।